ধন্যবাদ রাজেশ স্যারকে। উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে কিরকম ভাবে আমরা বিভিন্ন দিকে আমরা যেতে পারি। যে কোনো দেখো একটা জিনিস আসতে একটা জিনিস খেয়াল রাখবে, আর বেশি করবি 5 মিনিট, ঠিক আছে? 5 মিনিট একটু ধৈর্য ধরে বসো। দেখো যে কোনো কাজ তুমি যদি মন দিয়ে করো, অর্থাৎ যে কোনো পেশা না হয়ে সেটা যদি নেশা হয়ে যায়, তাহলে অবশ্যই সেই জিনিসটাতে সাফল্য আসবে। অবশ্যই নেশা মানে কি? নেশা মানে হচ্ছে সেটা নিয়েই তুমি থাকো, সেটাই তোমার ভালো লাগার জায়গা হবে। তুমি ছবি আঁকছো, ছবি আঁকাটাই তোমার ভালো লাগার জায়গা। তুমি গান করছো, গান গাওয়াটাই তোমার ভালো লাগার জায়গা। আমরা ছোটবেলায় অঙ্ক পড়েছি, দেখো বাড়িও পড়বো না, কিন্তু সত্যি কথা বলতে অঙ্কটা করাটাই নেশা ছিল। অঙ্ক করতে ছোটবেলাতেই খুব ভালো লাগতো। কেন ভালো লাগতো? কারণ অঙ্ক করার মধ্যে যে আনন্দটা আছে সেটা খুঁজে পেয়েছি। কিভাবে খুঁজে পেয়েছি? আমরা কি প্রথম থেকে সব অঙ্ক করতে পারতাম? না, করতে পারতাম না, ভুল করতাম। আমার কাছে এখন যে ছাত্রছাত্রীরা পড়ে, আমি বলি যে যদি কোনো ছাত্রছাত্রী ভুল না করে তাহলে সে কখনো অঙ্ক শিখতে পারবে না। এটা হতে পারে না যে একজন ছাত্র প্রথম দিনেই সব অঙ্ক করে ফেলবে। যে যত ভুল করবে সে তত অঙ্ক করতে শিখবে, কিন্তু চেষ্টা করতে হবে। কাজেই চেষ্টাটা বড় জিনিস। যে কোনো লাইনে পড়াশোনা করো, সে ইঞ্জিনিয়ারিং হতে পারে, সে মেডিকেল হতে পারে, সে আর্কিটেকচার হতে পারে, যে কোনো লাইনে পড়াশোনা করো, কিন্তু চেষ্টাটা বড় জিনিস। দেখো একটা ভালো ইনস্টিটিউশন, একটা অর্ডিনারি ইনস্টিটিউশন, একটা ভালো ইনস্টিটিউশনের ডিফারেন্সটা কোথায়? ছাত্রছাত্রীদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? একটা সময় ছিল আমি যখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি ইন্দোরে আমি কিন্তু পড়াতাম, ওখানকার ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি যে যে কোনো একটা অঙ্ক দিলে ওদের যে চেষ্টাটা, ওরা কিন্তু আসতো না স্যার করে দিল, স্যার নিজে পড়বো। এই যে চেষ্টাটা, নিজে করার চেষ্টাটা, এইটাই কিন্তু যে কোনো দিকে তোমাকে সফল করে তুলবে। কিন্তু প্রথম থেকে তোমাদের ডিসাইড করতে হবে যে আমরা সফল হব না হব না, আমরা চাকরি করব কি করব না, আমরা নিজেকে ভালো জায়গায় নিয়ে যাব কি যাব না, সেটা তোমাদের ডিসাইড করতে হবে। না জাস্ট স্কুল আসছি, বাড়ি যাচ্ছি, ব্যাস হয়ে গেল, এরকম ভাবে আমাদের চলবে। এখন হচ্ছে কম্পিটিশনের যুগ, তোমাদের এখনই সেটা ডিসাইড করতে হবে যে তোমরা কি করবে। ঠিক আছে? যে লাইনে তোমাদের যার যেটা ভালো লাগে সেটা নিয়ে পড়াশোনা করো, সেইটাকেই বেশি করে পড়াশোনা করো।
এবং সেটা সম্পর্কে যা যা জানার তোমাদের দরকার, তোমরা যদি আমাদের কাছে আসো, আমরা সর্বভাবে তোমাদের চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। এবারে আমি তোমাদের জিজ্ঞেস করব যে তোমরা যে এতজনের বক্তব্য শুনলে, তোমাদের কি কিছু প্রশ্ন আছে? তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা হাত তুলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আমাদের না, আমাদের এখানে স্যাররা আছে, সবাই তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করো। কেরিয়ার সম্পর্কে, পড়াশোনার সম্পর্কে তোমাদের কি কিছু প্রশ্ন আছে যে স্যার এটা কিভাবে হয়, ওটা কিভাবে হয়, আমার এটা ভালো লাগে, এটা কিরকম ভাবে আরো করবো, এরকম কিছু প্রশ্ন আছে? মানে আমাদের ভালো লাগানোর জন্য বলছি ভালো, না সত্যি ভালো লেগেছে? আচ্ছা, আবার যদি আমরা এরকম অনুষ্ঠান অর্গানাইজ করি তোমরা থাকবে তো? ঠিক আছে, তাহলে আর আমি আমাদের ধন্যবাদ রবিশঙ্কর স্যারকে। এবার আমাদের বিদ্যালয়ের পদার্থবিদ্যা শিক্ষক রাজেশ স্যার, মানে উনি খালি পড়াশোনা নন, আমরা জানি যে বিভিন্ন কালচারাল দিক দিয়ে উনি অত্যন্ত সমৃদ্ধ, অর্থাৎ একজন বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ মানুষ। তো তার কাছ থেকে আমরা শুনে নেব যে কিরকম ভাবে আমরা আমাদের কেরিয়ারটা গড়ে তুলব। প্রথমেই আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা মঞ্চে বসে আছেন প্রত্যেকে আমার নমস্কার, ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স। একটু সবাই চুপ করবে, স্যাররা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছেন, হ্যাঁ বিরক্ত লাগতে পারে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অন্যদের কথা শুনতে বিরক্ত লাগতো, কিন্তু তবুও শুনতাম, শোনার অভ্যেসটা করতাম। এবং শোনার অভ্যেস করলে প্রথমত অনেক কিছু জানা যায়, দ্বিতীয়ত হচ্ছে যে ভালো বক্তব্য সেই রাখতে পারেন যিনি ভালো শ্রোতা। তো আজকের যে বিষয়টা কেরিয়ার কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স, কেরিয়ার কি জিনিস তোমরা সবাই জেনে গেছো এতক্ষণে। কেরিয়ার কাউন্সেলিং কিভাবে করতে হবে সব ধারণা মোটামুটি হয়ে গেছে। কিছু কথা আমি বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর একবার একটা প্রবন্ধতে লিখেছিলেন যে শিক্ষাকে আমরা বহন করে নিয়ে যাই, শিক্ষাকে আমাদের বাহন করতে হবে। বহন, আমরা শিক্ষাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি এখন, এটা করতেই হবে, এটা আমাদের প্রাথমিক কাজ। কিন্তু এরপর আমাকে শিক্ষাটাকে বাহন করতে হবে, অর্থাৎ শিক্ষার উপর ভর করে আমি চলবো। বাহন বলতে তো আমরা তাই বুঝি, যার উপর ভর করে আমরা চলি সেটাই আমাদের বাহন। তো শিক্ষাকে আমাদের বাহন করতে হবে। এবার শিক্ষাকে বাহন করে আমরা কি করতে পারি? আমরা যারা এখানে বসে আছো 9, 10 বা 11, 12 পড়ো, যারা 11, 12 তারা মোটামুটি একটা স্ট্রিম ঠিক করে নিয়েছ, হয় আর্টস নয় সায়েন্স কমার্স, তো আমাদের স্কুলে নেই, আর ভোকেশনাল। আর্টস সায়েন্স কমার্স ভোকেশনাল আইটিআই, এই কয়েকটা স্কিম আছে। ক্লাস 10 এর পরে এই কয়েকটা স্ট্রিম আমরা বেছে নিই। এবার ব্যাপার হচ্ছে যে এইগুলো যে আমরা বেছে নিলাম, আমরা যারা সায়েন্স বেছে নিলাম তারা কি আস্তে পরে যারা আমরা সায়েন্স নিয়ে ভর্তি হই, মানে এটা আমাদের মধ্যেও হতো, আমরা সায়েন্স নিয়ে যখন ভর্তি হয়েছিলাম তখন আমাদের নিজেদের খুব বিরাট কিছু মনে হতো, ব্যাপারটা একদমই তা নয়। তখন অনেকে বলতো, এখন কিন্তু কেউ বলেন না, তখন অনেকে বলতো বা সায়েন্স নিয়ে পড়ছো ভালো, এটা তখন চলতো, এখন আর চলে না। কারণ এখন স্ট্রিমের যে বিভাজনগুলো হয়েছে সেটার মধ্যে আর সেই ব্যাপারটা নেই, ওই শুধুমাত্র বিষয়ভিত্তিক বিভাজন। আবার নতুন এডুকেশন পলিসিতে এই বিষয়ভিত্তিক বিভাজনটাও নেই। মানে তুমি অঙ্কের সাথে ইতিহাস নিতে পারো, তুমি ভূগোলের সঙ্গে জীবন বিজ্ঞান নিতে পারো, এই বিভাজনগুলো আর থাকছে না। তোমার কিছু বিষয় পছন্দ তুমি নিয়ে নাও, তোমার কিছু বিষয় পছন্দ তুমি নিয়ে নাও।
শুধুমাত্র ভোকেশনাল যারা আছে, আইটিআই যারা আছে, তারা কিছু বিশেষ তাদের বিষয় আছে, তারা সেগুলো নিয়ে নিচ্ছে। এবার ভোকেশনাল বা আইটিআইটা কি? ভোকেশনাল বা আইটিআইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর এইচএস লেভেল, মানে যারা ঠিক করেছে যে আমি ইঞ্জিনিয়ার হবো বা ইঞ্জিনিয়ারিং এ করবো, তারা ভোকেশনাল বা আইটিআই নিয়ে পড়ছে। ভোকেশনাল বা আইটিআই পড়া মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর এইচএস লেভেল পড়া। এরপর তারা কি করতে পারে? তারা হ্যাঁ মাধ্যমিকের পরে মাধ্যমিক ব্যাপারটা তাই, কিন্তু এখানে একটা মানে ভোকেশনাল একদম বাইরে কথা। তোমাকে আজকের দিনে ভারতবর্ষ শুনলাম জয়ন্ত মন্ডল স্যারের কাছ থেকে। দেখো এখানে স্টেজে যারা রয়েছেন তারা তোমাদের শিক্ষক শিক্ষিকা শুধু নয়, তারা কিন্তু প্রত্যেকেই জীবনে একটি সফল কেরিয়ার গড়ে তুলতে কিন্তু সমর্থ হয়েছে। কাজেই তারা প্রত্যেকে কিন্তু তোমাদের কাছে এক একটি উদাহরণ, এবং তাদের কাছ থেকে যারা নিজেরা সফল হয়েছে সেই সফল ব্যক্তিদের কাছ থেকে তোমরা যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো শুনছো সেগুলো কিন্তু মনে রাখতে হবে। তার জন্য তোমরা কিন্তু খুবই ভাগ্যবান। কাজেই তোমরা নিজেরা কথা বলে অযথা এই সুযোগটা নাও, এবং এখন যতটা কথা তোমাদের কাছে আছে মানে সঞ্চিত আছে আর কি আশেপাশের বন্ধুদের সঙ্গে বলার জন্য, ক্লাস 12 পাস করার পর কিন্তু দেখবে সেই বন্ধুরা আশেপাশে তোমার আর কেউ নেই, বা গ্র্যাজুয়েশন পাস করার পর তখন দেখবে তুমি কিন্তু একা, কথা বলার লোকটাও পাওয়া যাচ্ছে না। কাজেই তোমার কেরিয়ার কিন্তু তোমাকেই গড়ে তুলতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক কাজটা করা, এটি হচ্ছে কেরিয়ার, আদর্শ কেরিয়ার গঠনের কিন্তু মূল একটা প্যারামিটার বলতে পারো। তো যাই হোক, আমাদের আরেকজন শিক্ষক খুব গুরুত্বপূর্ণ, আমাদের অন্যতম প্রিয় শিক্ষক রবিশঙ্কর স্যার, উনি তোমাদের এবারে বলবেন যে এই কেরিয়ার কি রকম ভাবে তোমরা গড়ে তুলবে। রবিশঙ্কর স্যার। ধন্যবাদ শিবাশী স্যারকে। এখানে মঞ্চে উপবিষ্ট প্রত্যেক শিক্ষক শিক্ষিকা মহাশয়কে আমার যথাযথ সম্মান, এবং সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীদের আমাদের ভালোবাসা জানাচ্ছি। আমি তোমাদের কেরিয়ার কাউন্সিলিং এর আগে কিছু কথা বলতে চাই তোমাদের মেন্টাল সেটআপের ব্যাপারে। সেটা কেমন? তোমরা এখন এখানে আছো কি না 9, 10, 11, 12 এর ছাত্রছাত্রীরা আছো, আমি ধরেই নিচ্ছি। তো ন্যাচারালি তোমরা সবাই যে পড়াশোনায় দুর্দান্ত, বা তোমরা পড়াশোনা করেই যে একদম কেরিয়ার বানাবে, 10টা 5টা চাকরি করবে, পয়সা উপার্জন করবে, এমনটা কিন্তু নয়। তাই তোমাদের প্রথমেই ধরে নিতে হবে যে তোমাদের নিজেদের মধ্যে কিছু না কিছু নিশ্চয়ই ট্যালেন্ট আছে, যেটা তোমরা নিজেরাই লালন পালন করো। যেমন ধরো, কেউ হয়তো ভালো ছবি আঁকে, বা কেউ হয়তো ভালো রান্না করে, বা কেউ হয়তো ভালো মেকআপ আর্টিস্টের কাজ করতে পারে। করতে তো পারো, কিন্তু সেই বিষয়ে তোমাদের মাস্টারি অর্জন করতে হবে, অর্থাৎ ওইগুলোকে বারবার শান দিতে হবে, শান দিয়ে সেখানে তার মাস্টারিটা অর্জন করতে হবে। অর্থাৎ সেই জিল বা আগ্রহটা তোমাদের মধ্যে থাকতে হবে যে না, আমি এটা ভালোবাসি এবং এটাকে আমি দেখি না, লালন পালন করে দেখি কি হতে পারে। ঠিক। আর দ্বিতীয়ত তোমাদের আরেকটা চিন্তা ভাবনা যে আমি পড়াশোনায় ভালো নয়, আমার তো কিছু হবে না। এবং আমি আমার স্টুডেন্ট লাইফ বা আমার শিক্ষকতা জীবনে আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা ব্যাক বেঞ্চার, কিন্তু শুধুমাত্র লেগে থেকেছে। তাদের যে স্বপ্নগুলো ছিল, বা কেউ হয়তো অঙ্ক খুব ভালো করে, সে অঙ্ক নিয়ে লেগে থেকেছে। কেউ হয়তো ইংলিশে ভালো, সে ইংলিশেই লেগে থেকেছে। শুধু লেগে থাকা ব্যাপারটা, হাল ছেড়ে দিলে হবে না। লেগে থাকো, দেখবে তোমরা কোনো না কোনো সময় দেখবে নিশ্চয়ই সাইন করবে, একজনের 10 জনের একজন নিশ্চয়ই হবে। এই লেগে থাকা ব্যাপারটা আমি তোমাদের একদম 100% মানে একদম শিওর করে বলতে পারি, যে লেগে থেকেছে তার হয়েছে। এমন নয় যে আমি ভালো ছেলে নই বা আমি ভালো মেয়ে নই, পড়াশোনা আমার দ্বারা হবে না। পড়াশোনা ছাড়াও অনেক কিছু জিনিস হয় যেগুলো স্যাররা অলরেডি বলে গেছেন।
তাই লেগে থাকাটা সবচেয়ে বড়। এই মেন্টাল সেটআপটা তোমরা তৈরি করো নিজেদের মধ্যে, যে আমি হাল ছেড়ে দেব না, আমি হতোদ্যম হয়ে বসে থাকবো না, আমাকে লেগে থাকতে হবে। আর নিজের যে আগ্রহ, যে বিষয় আছে সেই সম্পর্কে সেই জিনিসগুলোকে বারবার ভাব দিতে হবে। এবার আসি তোমাদের কেরিয়ারের ব্যাপারে, যে আমি একজন সায়েন্সের টিচার, তো ঠিকই আছে। অনেকেই দেখেছি এইচএস পরীক্ষা দেওয়ার পর, বিশেষ করে সায়েন্সের, তারা আমাকে ফোন করে, স্যার এরপর কি করবো, ন্যাচারালি। এবার এখানে যদি আমি প্রশ্ন করি যে তোমাদের মধ্যে কারা কি হতে চাও, আমি জানি এখানে হয়তো অনেকেই বলবে আমি টিচার হতে চাই, কেউ বলবে প্রফেসর হতে চাই, কেউ বলবে আমি ডাক্তার হতে চাই, কেউ বলবে ইঞ্জিনিয়ার হতে চাই। এর বাইরে খুব কম বলবে, কারণ এইগুলো আমাদের মেন সেক্টর আমাদের সমাজে। এছাড়াও কিন্তু আমাদের অনেক ধরনের সেক্টর আমাদের সমাজে খোলা আছে, যেগুলো অলরেডি আমাদের কল্যাণ স্যার বা জয়ন্ত স্যার কিন্তু আলোচনা করে গেছে। এবার আমি সায়েন্সের ক্ষেত্রে যদি বলি যে একজন 12 সায়েন্স ফার্স্ট ডিভিশনে পাস করলো, করার পর সে কি করবে তার চিন্তা শুরু হয়ে গেছে যে সে কি করবে। সো ন্যাচারালি প্রথমে তার গুরুত্ব দেওয়া উচিত যে সে কোনটা ভালো পারে। কেউ হয়তো ক্রিকেট খেলতে পারে ভালো, ধরে নিচ্ছি, কেউ হয়তো স্পোর্টসে ভালো, তাহলে তার কি করা উচিত? তার তো স্পোর্টস তো 12-এ ছিল না, তাহলে কি করা উচিত? যদি এন্ট্রান্স বা ফিজিক্যাল এডুকেশন যদি তার থেকে থাকে 12-এ, তাহলে সেক্ষেত্রে সে আমাদের যে কলেজগুলো আছে, শান্তিনিকেতনের যে কলেজ, বিপিএড ওইগুলোতে সে পড়াশোনা করতেই পারে। পড়াশোনায় যে ভালো ছবি আঁকে, কল্যাণ স্যার বললো যেখানে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা হয়, পরবর্তীকালে ফ্যাশন ডিজাইনার, ইন্টেরিয়র ডেকোরেটর, বিভিন্ন ধরনের এরকম জব কিন্তু খোলা আছে। সেই জবে দিকে সে এগোতে যেতেই পারে, বা নিজে এন্টারপ্রেনার হিসেবে একজন এস্টাবলিশ করতে পারে। তো নিজেই একটা কোম্পানি, হসপিটাল ছিল, সরকারি হাসপাতাল। আজকে শুধু আসানসোল শহরে প্রাইভেট, আসানসোল টু দুর্গাপুর এই চত্বরে অন্ততপক্ষে 22টা প্রাইভেট হসপিটাল তৈরি হয়েছে। তার মানে একটা হসপিটাল তৈরি হওয়া মানে কাজের বাজারে কি তার প্রভাব পড়ছে? প্রাইভেটে তারা নার্স নেবে, তারা প্যাথোলজি ডিপার্টমেন্টের লোক নেবে, পেশেন্ট পার্টি এলে তার সঙ্গে কথা বলার জন্য লোক নেবে, রিসেপশনিস্ট নেবে। এবং এই কারণে নতুন একটা পড়া যা ইদানিং কালে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। এবং আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আসানসোলের এই মুহূর্তে দুটো বড় হসপিটালে আমাদের গৌরাঙ্গীর মেয়েরা কাজ করছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে কাজ তোমাকে খুঁজতে হবে, কাজের জন্য তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে। আবার আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারো, ভারতবর্ষে তোমাকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিতে হবে যে টেকনোলজির উন্নতি এবং নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর প্রথাগত চাকরি কিন্তু কমে আসছে। কম্পিউটার এসে যাওয়ার পর আগে যেখানে 10টা ক্লাস লাগতো এখন 5টা লাগে। কিন্তু মজার কথা হচ্ছে যে তোমাকে আরেকটা জিনিস এটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ভারতবর্ষে এই মুহূর্তে ট্রাভেলিং ইন্ডাস্ট্রি, এখন লোকে অনেক বেশি ঘুরতে যায়। আগে লোকে তীর্থ করতে যেত, এখন উইকেন্ডে বেড়াতে যায়। আমি তোমাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। 10,000 হোটেল আছে, একটা হোটেল মানে একটা ম্যানেজার, দুটো কুক। তার মানে নতুন পড়ার জায়গা হিসেবে তৈরি হচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট। এবং সবচেয়ে বড় কথা, এই জিনিসগুলো কিন্তু যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা করতে পারে। আমাদের বাবলি ম্যাডামকে উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন কিরকম ভাবে আমাদের কেরিয়ারটাকে গড়ে তুলতে হবে, কিরকম ভাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে, এখন কি কি ডিসিপ্লিন আমাদের মেনে চলা উচিত, যেগুলো পরবর্তীকালে আমাদের কাজে লাগবে কেরিয়ার গড়ার ক্ষেত্রে।
এরপরে আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক শ্রী কল্যাণ মৌলিক মহাশয়কে, উনি তোমাদের এই কেরিয়ার গাইডেন্সের ব্যাপারে আলোকপাত করবেন। সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আমাদের যে স্টুডেন্ট উইক পালন হচ্ছে তাতে মূল পড়াশোনার বাইরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ভাবছি। যে কথাগুলো বলবো তার আগে সবাইকে একটাই কথা বলবো, সবাই একটু চুপ করে শুনবে। প্রথম কথা হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিং কি। সেটা হচ্ছে যে যারা এটা মনে করে যে আমরা মানুষ হিসেবে জন্মেছি এবং আমরা কিছু কাজ করব, তারাই ক্যারিয়ারের কথা ভাবে। অর্থাৎ সোজা কথা, ভবিষ্যৎ জীবনে তোমার উপার্জনের রাস্তা খোঁজা। এবার দেখো কতগুলো বাস্তব সমস্যা আমাদের সামনে রয়েছে, সেটা আগে মাথায় ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে যে কাজ কারা দেয়। কাজের খোঁজা মানে হচ্ছে তুমি শ্রমের বাজারে ঢুকলে। তাহলে তোমাকে যদি কেউ কাজ দেয়, সেই কাজটা থেকে তখনই যদি সেই কাজটা তোমার যোগ্যতা থাকে, তার মানে প্রথম যে জায়গাটা আমরা ধরতে হবে যে শ্রমের বাজারে তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে। এখানে প্রথমে একটা কথা আমি ক্লাসেও তোমাদের বহুবার বলেছি যে মানুষের 5টা আঙুল এক নয়, প্রত্যেকের বুদ্ধি সমান হয় না। যারা ধরো খুব ভালো স্টুডেন্ট, তাদের কাজের বাজার খোঁজা, আর যারা মাঝারি তাদের কাজের বাজার খোঁজা, এবং যারা সেই অর্থে খুব ভালো পড়াশোনা করে না তাদের কাজের বাজার খোঁজা, তিনটে কিন্তু আলাদা আলাদা জিনিস। অর্থাৎ খুব স্পষ্টভাবে তোমাদের বলি যে কাজের বাজার দিনকে দিন খুব খারাপ হচ্ছে, চাকরি কমে গেছে, প্রথাগত চাকরি। কিন্তু মজার কথা হচ্ছে এটা যেমন একদিকে হচ্ছে, তেমনি আবার নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে তুমি অন্তত 9, 10, 11, 12 থেকে তোমাকে সেই কাজের বাজারে যোগ্য হয়ে উঠতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারব। ধরো একটা কারখানা, কেউ কথা বলছে মনে হচ্ছে, কথা বললে কিন্তু কথাগুলো বোঝা যাবে না। যেমন ধরো একটা কারখানা, একটা কারখানাকে যদি আমরা একটা কাজের বাজার মনে করি, তাহলে দেখো সেখানে কি কি কাজ তৈরি হতে পারে। আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি। ধরো এইখানে একটা বড় কারখানা, যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য কি কি কাজ দিতে পারে। ইঞ্জিনিয়ারের কাজ দিতে পারে। আবার ইঞ্জিনিয়ারেরও তোমরা জানো যে ইঞ্জিনিয়ার আমাদের দেশে দু রকমের হয়, একটা হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়ার, একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তাহলে যে লোকটা ডিগ্রি পাস করে আসছে, যারা সংখ্যায় কম হবে, তারা একরকমের চাকরি পাবে। যে লোকটা ডিপ্লোমা পাস করে আসছে সে আরেক রকমের চাকরি পাবে। কিন্তু মাথার মধ্যে যেটা ঢোকাতে হবে যে একটা কারখানা শুধু ইঞ্জিনিয়ারদের উপর ভরসায় চলে না, কারখানায় কাজ করে আসলে শ্রমিক। তাহলে সেই কাজটার জন্য তুমি যোগ্য হচ্ছ কি? আমাদের দেশের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা, তাতে শ্রমিক হয়ে ওঠার জন্য কাজ আছে, এবং সরকার থেকে তার জন্য ব্যবস্থা করেছে ITI, যার এন্ট্রি লেভেল হচ্ছে ক্লাস 8, মাধ্যমিক থেকেও যাওয়া যায়। ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, অজস্র থাকে যারা এই কারখানায় কাজ করবে। অর্থাৎ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে
বড় বড় স্বপ্ন দেখার আগে বাস্তবটা উপলব্ধি করতে হবে যে আমি হয়তো ইঞ্জিনিয়ার হতে পারছি না, কিন্তু আমি যদি একজন স্কিলড আর্টিজান হই, আমি এমন একজন লোক যে খুব ভালো ইলেকট্রিক্যাল কাজ জানি, আমি একজন লোক যে খুব ভালো ফিটারের কাজ জানি, ইভেন একটা বড় কারখানা অন্তত পক্ষে খুব কম করে হলেও 10টা ইঞ্জিনিয়ার না নিলেও 10টা ড্রাইভার নেয়, কারণ মালপত্র আনা এবং মালপত্র নিয়ে আসা। অর্থাৎ আমি এই কথাটা বলছি যে তোমাকে যে কোনো একটা স্কিল কিন্তু ডেভেলপ করতে হবে। মূল কথা আবার বলি, তোমাকে কাজের বাজারে যোগ্য হয়ে উঠতে হবে। এবং আমি তোমাদের একটা উদাহরণ, কদিন আগে উত্তরপ্রদেশে 120টা পিওনের পোস্ট বেরিয়েছিল। ঠিক 120টা পিওনের পোস্ট, তাতে লেখা ছিল যে মাধ্যমিক নিয়ে পড়ে, সায়েন্স নিয়ে পড়ে, এগুলো গল্প হয়ে গেছে, সব বইয়ের বাইরে চলে গেছে। আমরা বলছি ফ্লেক্সি অ্যাটিটিউড ইন এডুকেশন। তোমরা লক্ষ্য করেছো, তোমরা নিজেরাই তার সাক্ষী। সায়েন্সের লোক ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ছে। দিল্লিতে নতুন যে পাসপোর্টের সিলেবাস হয়েছে তাতে ইংরেজি ফিলোসফির সঙ্গে লোকে ফিজিক্স পড়ছে। অর্থাৎ এই যে ফ্লেক্সিবিলিটি, এটা কেন? কারণ জবের বিষয়টা অন্যরকম হয়ে গেছে। যেমন কতগুলো নতুন নতুন জায়গা আমি তোমাদেরকে একটু ভাবতে বলবো। ধরো কেউ খুব ভালো ছবি আঁকে, সে হয়তো খুব ভালো পড়াশোনায়, কেউ হয়তো খুব ভালো নাচে। আমি কিছুদিন আগে, বছর 2 আগে দিল্লিতে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, অনেকক্ষণ কথা বলল। আপনি কি করেন? বলছে আমার এই ছোটখাটো ব্যবসা আছে। তো আমি অনেকক্ষণ ধরে বলছি আপনি কি ব্যবসা করেন যে বলছেন না? বলছে লোকটা, শুনে আমি হতভম্ব, যে আমি বিবিসি এবং ডিসকভারি চ্যানেলের যত ইংরেজি প্রোগ্রাম আসে, আমার স্টুডিওতে আমি কিছু ছেলে মেয়ে রেখেছি যারা ওগুলোর বাংলা এবং হিন্দি ট্রান্সলেশনের কাজ করে, সেগুলো আবার টিভিতে দেখায়। তোমরা দেখেছো ডিসকভারি এখন বাংলাতেও দেখায়। যেমন ধরো আজকের দিনে দাঁড়িয়ে ক্যামেরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র, এবং আজকে তুমি শুনলে অবাক হবে যে আজকে এই মুহূর্তে ভারতে রেজিস্টার্ড টিভি চ্যানেলের সংখ্যা 18,350। অর্থাৎ একটা ক্যামেরা আর একটা মাইক নিয়ে তুমি একজন জার্নালিস্ট হয়ে উঠতে পারো। এবং এই জন্য আমরা বলছি ফ্লেক্সিবিলিটি, বিশেষ করে আর্টসে, ইংলিশ অনার্সের মতো জায়গায়, ইকোনমিক্সের মতো জায়গায়, হিস্ট্রি, জিওগ্রাফি, এরা যে কোনো ফিল্ডে চলে যেতে পারে। এবং আমি বারবার বলছি যে আমি আজকে যেগুলো বলবো, দেখো প্রথাগত পড়াশোনার কথা সবাই জানে। আমাদের দেশে সরকারি ব্যবস্থায় অফিসার হওয়ার জন্য রাজ্য লেভেলে WBCS পরীক্ষা দিতে হয়। তার গ্রুপ A, B, C, D, স্টেট অল ইন্ডিয়া লেভেলে IAS দিতে হয়, IPS দিতে হয়। এছাড়াও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস, এগুলো রয়েছে। সেগুলো সারা বছর, এক বছরে 85টা নেওয়া হয়। তুমি কি বলবে? ক্লারিক্যাল ক্যাডার হবে, সেখানে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দিতে হবে। যদি টিচার হতে চাও, আজকে গোটা ভারতবর্ষে মোটামুটি একই রকম নিয়ম হয়ে গেছে যে উইদাউট দ্য রিকুইজিট কোয়ালিফিকেশন, অর্থাৎ বিএড অথবা ডিএলএড, এছাড়া তুমি টিচারের জায়গা করতে পারবে না। এগুলো তো রইলই, কিন্তু তোমাকে একটু বাইরে গিয়ে ভাবতে হবে। যেমন ধরো আজকের দিনে দাঁড়িয়ে আমরা গত 6 মাস আগে একটা দেখছিলাম যে চাকরির বাজার যেহেতু স্কুইজ হয়ে গেছে, এখানে আরেকটা জিনিস খুব মজার, বিজ্ঞানীরা বলছেন, আমাদের দেশেও সেটা চালু হয়ে গেছে, মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং কথাটার মানে কি?
মাল্টিটাস্কিং কথাটার মানে হচ্ছে একই সঙ্গে তুমি ইনকামের 2-3টে রাস্তা খুঁজে বার করবে। মেরিট হয়তো কম আছে, আমি নিজে দেখেছি, তুমি আসানসোলে যাও দেখতে পাবে, সকালবেলা র্যাপিডোতে বাইক চালাচ্ছি, বিকেলে কিন্তু জোম্যাটোতে কাজ করছে। তো আমি আগেও বলেছি প্রত্যেকটা কাজ কিন্তু মানুষ কাজ করে খায়, প্রত্যেকটা কাজকে মর্যাদা দিতে হয়। যেমন ধরো আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো করে এটা বুঝবে,